আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। আমাদের কাছে অনেকেই জানতে চান ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকের করণীয় কী বা ব্যাংক দেউলিয়া হয় কেন। এর কারণ হলো বাংলাদেশে বিগত সময়গুলোতে অনেকগুলি ব্যাংক দেউলিয়ার পথে চলে গেছে, গ্রাহকদের টাকা দিতে পারছে না। এই অবস্থার মধ্যে 25 সালে কয়েকটি ব্যাংকে একত্রিত করা হয়েছে, একীভূতকরণ করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারও একীভূতকরণের চেষ্টা করেছিল কয়েকটি ব্যাংক মিলে, কিন্তু সেগুলো কার্যত কোনো সুফল দেয়নি। যেগুলো একীভূত করা হয়েছে তার তো একটা গতি হয়েছে, কিন্তু কিছু কিছু ব্যাংক আছে যেগুলোর অবস্থা খুবই খারাপ, ব্রাঞ্চে গেলে টাকা পাচ্ছে না মানুষ। এই সমস্ত কারণে এই প্রশ্নটি আসছে যে ব্যাংক দেউলিয়া হলে করণীয় কী। আজকের পর্বটি সে প্রসঙ্গে। ব্যাংকে আসলে টাকা রাখার সময় খুব কম মানুষই চিন্তা করেন যে তার ব্যাংকটি দেউলিয়া হতে পারে। যদি ভাবেনও তাহলে সেটা চিন্তা করে যে তার জমানো টাকার কি হবে। কিন্তু একটি ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লে গ্রাহকের আমানত কিভাবে সুরক্ষিত থাকে, কতটা থাকে, কত টাকা ফেরত পাওয়া যায়, পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে খুব কমই ধারণা আছে। একটি ব্যাংক সাধারণত গ্রাহকের জমাকৃত টাকা ভোল্টে রেখে দেয় না, জমা করে। এই টাকা ঋণ হিসেবে ব্যবসায় বিনিয়োগ করে বা ব্যক্তিকে দেয়। আরেকটি অংশ বিভিন্ন বিনিয়োগ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে ব্যবহার করে, ট্রেড ফাইন্যান্সিং করে, বেতন ভাতা কর্মীদের পরিশোধ করে, ইত্যাদি ইত্যাদি, সুদ জমা করে, সুদ কাটে, ট্যাক্স কাটে, ইত্যাদি নানা ধরনের কাজ করে একটি আমানতের উপরে। ফলে কোনো ব্যাংক অতিরিক্ত ঋণখেলাপি হয়ে পড়লে, বড় ধরনের লোকসান বা তারল্য সংকটে পড়লে গ্রাহকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতাও কিন্তু একটি ব্যাংক হারিয়ে ফেলতে পারে। পরিস্থিতি বেশি গুরুতর হলে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকটির কার্যক্রম নিয়ন্ত্রণ করে, পুনর্গঠন করে, প্রয়োজন হলে একীভূতন করে কিংবা অবসানের পথে নিয়ে যায়। এই ব্যাংক বলতে শুধু ব্যাংক না, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও এর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আসে ডিপোজিট ইন্স্যুরেন্স প্রসঙ্গ বা আমানত বিমা। বাংলাদেশে আমানত বিমা স্কিমের মাধ্যমে নির্দিষ্ট সীমা পর্যন্ত আমানতের সুরক্ষার ব্যবস্থা আছে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলি হলে সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন বিনিয়োগকারীরা। এরকম একটি বিধান করে 2025 সালে অধ্যাদেশ জারিত হয়, যা 2026 সালে আইনে পরিণত হয়েছে। এই আইন অনুযায়ী কোনো বিমাকৃত ব্যাংক অবসানে গেলে একজন আমানতকারী সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। অর্থাৎ কারো যদি একটি ব্যাংকে 2 লাখ টাকার বেশি থাকে, 5 লাখ, 10 লাখ, 2 কোটি, 4 কোটি যাই থাকুক না কেন, অবসানে হলে সে তার পুরো টাকাটা পাবে না, পাবে মাত্র 2 লাখ টাকা। এটাই সুরক্ষা স্কিমের আওতায় আনা হয়েছে। এটার মূল উদ্দেশ্য হলো ব্যাংকিং ব্যবস্থার উপরে মানুষের আস্থা ধরে রাখা এবং কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে সাধারণ আমানতকারীর ক্ষতি কিছুটা হলেও সীমিত করার চেষ্টা করা। তবে এর অর্থ এই নয় যে যত টাকাই থাকুক 2 লাখ টাকার বেশি আসলে তিনি ফেরত পাবেন না, বিষয়টি তা নয়। বাকি টাকা নিশ্চিতভাবে হারিয়ে যাবে সেটা বলা যায় না। আমানত বিমার সীমার বাইরে যে অর্থ আছে সেটা ব্যাংকের সম্পদ, দায় এবং অবসান প্রক্রিয়ার উপর নির্ভর করে ফেরত আসতে পারে, তবে সময় লাগে। যেটি এখন আমরা 5টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেটি 5টি শরিয়া ব্যাংকের বেলায়ও দৃশ্যমান হয়েছে যে অল্প অল্প করে টাকা পেয়েছে, 2 লাখ পর্যন্ত টাকা পেয়েছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন 10 লাখ পর্যন্ত ফেরত পাচ্ছেন আমানতকারীরা। এবং 5টি শরিয়া ব্যাংক মিলে এখন একটি ব্যাংক হয়েছে, নতুন করে একটি কমার্শিয়াল ব্যাংক হয়েছে। পুরনো অ্যাকাউন্টগুলো বিভিন্ন ব্যাংকের এখন একটি ব্যাংকের অধীনে চলে আসবে। আর 5টি নন ব্যাংকের ক্ষেত্রে যেটি হয়েছে যে এখন সরকার একটি টাকা বরাদ্দ করেছে, কেন্দ্রীয় ব্যাংক ধীরে ধীরে আমানতকারীদের টাকাগুলো পরিশোধ করবে। ব্যাংকের হাতে টাকা ঋণ, বিনিয়োগ, অন্যান্য সম্পদ উদ্ধার করে পাওনাদারদের মধ্যে আইন অনুযায়ী অর্থ বিতরণ করা হয়। তাই বড় আমানতকারীদের ক্ষেত্রে পুরো টাকা ফেরত পেতে সময় লেগে যায়, ক্ষুদ্র আমানতকারীরা হয়তো সাথে সাথে পেয়ে যায়। এবং কত টাকা শেষ পর্যন্ত পাওয়া যাবে তা নির্ভর করবে ব্যাংকের প্রকৃত সম্পদ ও দায়ের উপর। ব্যাংক দেউলি হওয়ার বিষয়টি শুধু আমানতকারীর টাকা ফেরত পাওয়ার প্রশ্ন নয়, এর সঙ্গে পুরো অর্থ ব্যবস্থা জড়িত, দেশের অর্থনীতি জড়িত। একটি ব্যাংক সমস্যায় পড়লে আমানতকারীরা যদি আতঙ্কিত হয়ে একসঙ্গে টাকা তুলতে থাকে তাহলে সেটি ব্যাংকের তারল্যের উপরে প্রভাব সৃষ্টি করে। এবং এ কারণেই কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাংকের মূলধন,
তারল্য, ঋণের মান, ঝুঁকি ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করে এবং সংকটে পড়া ব্যাংকে স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়। যারা ব্যাংকে টাকা রাখেন তারা শুধু সুদের হার নয়, ব্যাংকের আর্থিক স্বাস্থ্য এবং নির্ভরযোগ্যতা বিবেচনা করে টাকা রাখবেন। অর্থাৎ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অতিরিক্ত সুদ দিচ্ছে, অতিরিক্ত লাভ দিচ্ছে, সেই লোভে পড়লে সমস্যা হতে পারে। ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য বিবেচনায় নেওয়া উচিত। অর্থাৎ সবসময় ব্যাংকটি কেমন করছে রিপোর্ট দেখা উচিত, অডিট রিপোর্ট দেখা উচিত। বছর শেষে পত্রিকাগুলো বিভিন্ন ব্যাংক সম্পর্কে যেসব প্রতিবেদন দেয় সেগুলো পর্যবেক্ষণ করা উচিত, করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর আমানতকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিপোজিট ইন্স্যুরেন্স কত টাকা পর্যন্ত সুরক্ষা দেয় সেটি জানা। অর্থাৎ আমাদের আইন অনুযায়ী 2 লাখ টাকা, এবং প্রয়োজন হলে যেটা করা দরকার, এক ব্যাংকে অনেক টাকা না রেখে একাধিক ব্যাংকে টাকা জমা রাখা, তাহলে হঠাৎ করে বড় ধরনের বিপদে আপনি পড়বেন না। আজকের মতো পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।